আমার মা অনেক সুন্দর দেখতে। মা নিজের শরীরের খুব যত্ন নেন। সাধারণত গ্রামে মহিলারা শাড়ি পরেন, কিন্তু মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন। তাকে দেখতে এখনও কম বয়সী মনে হয়, কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন। মায়ের লম্বা চুল এবং মুখে সবসময় হাসি লেগে থাকে। আমি ঘরের একমাত্র ছেলে, তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি। আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ছে এবং খুব দুষ্টু। আমি আরিয়ান। এই গল্পটি আমার পরিবারের সম্পর্কে, যেখানে আমি, আমার বাবা, মা এবং আমার ছোট বোন তানিয়ার একসঙ্গে থাকি। বাবার নাম বিবেক। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মায়ের নাম আরুষি, তিনি ঘরের সব কাজকর্ম সামলান। আমরা একটি ছোট্ট গ্রামে থাকি, তবে মা বাবা দুজনেই শিক্ষিত, তাই আমাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা। মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতোই জীবনযাপন করেন, বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। গল্পটা শুরু হয় তখন, যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেছিল এবং গরমের ছুটি চলছিল। আমার বোন নানির বাড়িতে চলে গেছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব, কারণ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ করতেন। একদিনের কথা, আমি আমার ঘরে বসে ল্যাপটপে গেম খেলছিলাম। সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল, তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন। সেদিন মা রাজস্থানী ঘাঘরা চলি পরেছিলেন, যা তাকে খুব সুন্দর লাগছিল। ঘরে কেউ ছিল না, তাই তিনি ওড়না নেননি। মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন, তারপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে। আমি তখন বিছানায় বসে গেম খেলায় ব্যস্ত ছিলাম। মা যখন ঘরে ঢুকলেন, আমার মনোযোগ তার দিকে চলে গেল। আমি দেখলাম মা কতটা মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন, তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন, তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম, মা একবারও আমার দিকে তাকালেন না, তিনি শুধুই নিজের কাজে মগ্ন ছিলেন। আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি। মা যখন সামনে ঝুঁকলেন, আমি লক্ষ্য করলাম তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল, যা তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমার বোন তখন নানির বাড়িতে। আমি বাড়িতেই ছিলাম, আর বাবা তার কাজের জন্য বাইরে ছিলেন। মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন, এবং সেদিন তিনি একটি হালকা ঘাঘরা পরেছিলেন। যেহেতু বাড়িতে কেবল আমি ছিলাম, তিনি ওড়না নেননি। কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, শোনো তো, একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও। মা বললেন, ঠিকঠাক করে নিতে দাও, তারপর তোমার গেম খেলো। আমি তাড়াতাড়ি অন্য দিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করল। আমার মনে হলো, হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন। আমি একটু ভয় পেলাম, ভাবতে লাগলাম, যদি মা সত্যিই আমাকে দেখে থাকেন, তাহলে তিনি কি ভাববেন। আমি বিভ্রান্ত ছিলাম, বুঝতে পারছিলাম না যে আমার যা অনুভব হচ্ছে তা ঠিক না ভুল। কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আমি আবার ঘরে ফিরে এলাম। কিন্তু এখন আর মোবাইলে গেমে মন বসাতে পারছিলাম না। মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন। আমি ভাবলাম, হয়তো মা কিছু বুঝতে পারেননি, কিন্তু আমার হৃদস্পন্দন তখনও জোরে চলছিল। আমি ল্যাপটপ বন্ধ করে মোবাইল নিয়ে টাইম পাস করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মন তখনও অস্থির ছিল। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো, এবং আমি সেটি খুলে দেখলাম। সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল, যার মধ্যে একটি গল্প মা ও ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা। কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম, যেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছে। গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে শুরু করল। আমি ভাবলাম, কেন না আমিও মায়ের জন্য কিছু বিশেষ কিছু করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে আমি বাথরুমের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। কেন যেন একটু অদ্ভুত লাগছিল, কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। বাইরে এসে দেখি, মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন। আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম। তিনি রান্নায় পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন, তাই আমার দিকে খেয়াল করেননি। তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল, তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল।
দেখে মনে হচ্ছিল তিনি কাজটা আন্তরিকভাবে করছেন। হঠাৎ মা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, কি রে আরিয়ান, কি হল? কি দেখছিস? আমি একটু হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম, কিছু না মা, আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ। এটা শুনে মা খুব খুশি হলেন, তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ বাবা, এসব তো করতে হয়, কিন্তু তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয়। তারপর মা মুচকি হেসে বললেন, কিছু বছরের মধ্যেই তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে। মা এটা বলতেই হাসতে শুরু করলেন, আর তার হাসি আমার মনটা ভরে দিল। এতটুকু বলেই আমি আবার নিজের কাজে মন দিলাম। আমি তখন নিজের বেডরুমে চলে গেলাম, আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল। ভাবছিলাম, মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম আর কি ভাবছিলাম? এমন ভাবতে ভাবতে কয়েকটা দিন কেটে গেল, আর আমি উপলব্ধি করলাম যে শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয়, কিছু পরিকল্পনা করতে হবে। এই ভাবনাগুলোর মধ্যে দিয়েই সন্ধ্যা হয়ে গেল, আর বাবা অফিস থেকে ফিরে বললেন যে কাজের জন্য তাকে 10 দিনের জন্য বিদেশ যেতে হবে। এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল, যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। 3 দিন পর বাবার যাত্রা ছিল, আর আমি ঠিক করেছিলাম যে এই 10 দিনের মধ্যেই যা করার করতে হবে, কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না। এরপর পরের দিন ছিল মঙ্গলবার। বাবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই কিছু কেনাকাটা করতে হবে। মা আর বাবা শপিংয়ের জন্য বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন, তুই আসবি? আমি না বলে বললাম, তোমরা যাও, আমি মোবাইলে গেম খেলব বাসায় থেকে। তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম, আর সরাসরি তাদের বেডরুমে গেলাম। বেডরুমে গিয়ে আমি আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম, যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে মায়ের লিপস্টিক আর বডি স্প্রে পড়ল। আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম। তাদের মধ্যে একটা লাল রঙের ওয়ান পিস ড্রেস পেলাম, যেটা দেখে আমি ভাবতে লাগলাম, মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে। আমি তখন লাল রঙের ওয়ান পিসটি হাতে নিয়ে ভাবতে লাগলাম, মা এই পোশাকে কেমন লাগবে। কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আমি আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম। তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে শুধু ভাবার মধ্যে আটকে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর আমি সবকিছু গুছিয়ে রেখে হলঘরে এসে টিভি দেখতে লাগলাম। ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরে এলেন এবং বসে পড়লেন। এইভাবেই সেদিনটা কেটে গেল। পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সবকিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন। সকাল 8টায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন, আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাবার কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন ঘটনা ছিল না, তাই আমরা সহজেই মানিয়ে নিলাম। মা তাড়াতাড়ি ওঠার কারণে ও বাবার যাবার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি। বাবা বেরিয়ে যাওয়ার পর সকাল 9টার দিকে মা স্নান করতে গেলেন, আর আমি তখন হলঘরে বসে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম, আরিয়ান, তোয়ালেটা এনে দাও তো, বাইরে রেখে এসেছি। আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম। মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য। আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে, আর তার হাত থেকে পানি পড়ছিল, যা দেখে এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। মাকে তখন সত্যিই সুন্দর লাগছিল যখন তিনি হাত বাড়িয়ে তোয়ালেটা নিলেন। তিনি একটু পাশে সরে দাঁড়িয়েছিলেন, ফলে তার শরীরের কিছু অংশে পানি পড়ছিল, যা সূর্যের আলো ঝলমল করছিল। ওই মুহূর্তটি খুব সাধারণ ছিল, তবুও আমি সেখানে একটু থমকে গেলাম। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। বাবা তখন বাড়িতে ছিলেন না, তবে আমি কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য নিজেকে সংযত করে আবার হলঘরে ফিরে এলাম এবং টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর মা তোয়ালে পেঁচিয়ে হলঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করলেন। আমি চুপচাপ পেছন থেকে তাকিয়ে রইলাম, যেন মুহূর্তটাকে উপলব্ধি করছি। মা তার চুলে হাত বুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন, যা তার জন্য হয়তো খুব সাধারণ কাজ, কিন্তু আমি লক্ষ্য করছিলাম সেই মুহূর্তে তার নির্ভরতা। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি সবসময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো? মা অবাক হয়ে বললেন, কেন, এতে কোনো সমস্যা আছে নাকি? আমি তো যা ভালো লাগে সেটাই পরি। আমি মৃদু হেসে বললাম, না মা, শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল, তাই বললাম। মা হেসে বললেন, আরে বোকা, বাড়িতে কে আর জিন্স আর টপ পরে থাকে? বাইরে যেতে হলে তখনই পরব। আমি বললাম, আসলে মা, যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানী ড্রেসগুলো পরো
তখন একটু বয়সী দেখায়, তাই বললাম। মা আবার হেসে বললেন, জানিস রে, এখন আর এই সব ভাবার দরকার নেই। যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি। আর তোর মতো একটা আলসে ছেলে আর পায়েল মতো সুন্দর মেয়ে আছে, আর কি বা চাই? মা এতটুকু বলে জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে। আমি মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন, তখন আমার মন ভালোও লাগল আর একটু রাগও হল, কারণ মা আমার কথাটা ধরে ফেলেছিলেন। আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম, কারণ মা আবার পুরোপুরি ঢেকে ফেলেছিলেন নিজেকে। মা হল ঘরে এসে বললেন, এখন কেমন লাগছে আমাকে? আমি অবাক হয়ে বললাম, এখন তো তুমি ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছ। মা হাসতে হাসতে বললেন, আরে পাগল, তোর আর আমার মধ্যে ২০ বছরের পার্থক্য। আমি কিভাবে তোর বয়সের হতে পারি? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা তো বলতে হবে, তাই বললাম, আরে মা। আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি, কিন্তু বাইরে তো কেউ জানে না। যদি আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যাই, তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতটুকু বলে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখতে। মা তখন উৎসুক হয়ে বললেন, আচ্ছা, আরও বল না রে, তোর মুখে শুনতে চাই। আমি হেসে বললাম, না মা, তুমি রেগে যাবে, তাই আর কিছু বলছি না। মা বললেন, আমি কখনো তোর ওপর রেগে গেছি কি? আমি জানি তো, আমার ছেলে কখনো ভুল কিছু করে না, তাই আমি কেন রাগ করব? এবার তাড়াতাড়ি বলো, তুই কি বলতে চাস? তখন আমি বললাম, যদি আমরা বাইরে কোথাও একসঙ্গে ঘুরি, তাহলে সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে। কিন্তু তোমার গলায় যখন মঙ্গলসূত্র থাকবে, তখন তারা আমাদের স্বামী স্ত্রীও মনে করতে পারে। এই কথা শুনে মা হেসে উঠলেন জোরে জোরে। তারপর মা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস। মা বললেন, এত ছোট একটা ব্যাপারে কেন আমি রেগে যাব? তারপর মা আবার হেসে উঠলেন। তখন আমি বললাম, মা, এত হাসো না। কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হাসতে শুরু করলেন। আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম, আর মা তখন হেসে কিচেনে চলে গেলেন। আমি আবার হলঘরে বসে ভাবতে লাগলাম যে, ঠিক আছে, শুরু তো হলো, কিন্তু এখনও অনেক কাজ বাকি। মা খুবই সংস্কারী মানুষ, আর আমি কখনো তাকে এমনভাবে অনুভব করিনি যে তাকে এ ধরনের কোনো কিছুর অভাব অনুভব করতে হয়েছে। মা আর বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা নিজেরাই অনেক সুখী, কিন্তু আমার নিজের একটা প্রয়োজন ছিল। এরপর কিছুক্ষণ পর আমি আবার মায়ের কাছে গেলাম। মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। আমি গিয়ে বললাম, মা, তোমার কি প্রতিদিন এইসব কাজ করতে করতে বোরিং লাগে না? মা হেসে বললেন, না রে বাবা, যখন আমাদের কাজের বুয়া আসে তখন আমি আরাম পাই। তখন আমি বললাম, মা, এখন তো আমার ছুটির দিন চলছে, আর আমি খুবই বোরিং ফিল করছি। মা মুচকি হেসে বললেন, তাহলে কি করা যায় বল দেখি? কোথাও বেড়াতে যাব আমরা দুজন? আমি বললাম, হ্যাঁ মা, অবশ্যই যাব। তবে বাবা বাড়ি ফিরলে তখনই যাওয়া হবে। মা বলল, তুমি এখন কি করবে? আমি বললাম, আমার একটা মজার খেলা জানা আছে, যদি তোমার আপত্তি না থাকে তাহলে খেলতে পারি। মা বলল, ল্যাপটপে গেমস খেলার কোনো আগ্রহ নেই আমার। অন্য কিছু বলো। আমি হেসে বললাম, না মা, ল্যাপটপে না। তখন মা বলল, ও আচ্ছা, ঠিক আছে, কোনো খেলা? আমি বললাম, ট্রুথ অর ডেয়ার। মা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও, তারপর খেলব। আমি বললাম, ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি একটু রুমে গিয়ে অপেক্ষা করছি। কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও। এ কথা বলে আমি তাকে হাসি মুখে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে আমি ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসল এবং বলল, তাহলে কিভাবে খেলাটা শুরু করব? আমি হেসে বললাম, তোমার পছন্দ, ট্রুথ নাকি ডেয়ার? সে চিন্তাভাবনা করে বলল, ট্রুথ। তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, বিয়ে আগে কি আপনার কোনো বিশেষ বন্ধু ছিল? আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বলল, এ কেমন প্রশ্ন করলে আরিয়ান? আমি হাসতে হাসতে বললাম, এটাই আমার প্রশ্ন মা। আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন, তাই উত্তর দিতে হবে। মা একটু হেসে বলল, হ্যাঁ, ছিল। আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না। এরপর আমি বললাম, ঠিক আছে মা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন, আমি ট্রুথ নেব। মা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি একটু হাসি দিয়ে বললাম, হ্যাঁ, আছে। সে তো আমার সামনে বসে আছে। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল, এই ধরনের কথা বলাটা ঠিক না। আমি তোমার মা। মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল, কারণ মা সবসময় সিরিয়াস হয়ে থাকে। আমি মজা করে বললাম, তুমি কেন সবসময় এত সিরিয়াস হয়ে যাও?
আমি তো শুধু মজা করছি, সে একটু হেসে মাথা নাড়ল। এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? সে কিছুক্ষণ ভেবে বলল, ট্রুথ। আমি জিজ্ঞেস করলাম, তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার? সে একটু বিরক্ত হয়ে বলল, এ ধরনের প্রশ্ন ভালো নয়। আমাদের এই খেলা এখানেই থামানো উচিত। আমি বললাম, আমরা তো খুব ভালো বন্ধু, এবং বন্ধুরা তো একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। সে কিছুক্ষণ ভেবে বলল, কিছু প্রশ্ন ব্যক্তিগত হয়, আর সেগুলো ঠিক না শেয়ার করা। আমি হেসে বললাম, কিন্তু আমরা তো শুধু মজা করছি। এতে তো কিছুই হবে না। আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে, আর এসব তো আমাদের বিজ্ঞান ক্লাসে শেখানো হয়েছিল। মা হেসে বলল, এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না, আরিয়ান। তখন আমি বললাম, যদি এসব শেখানো না হয় তাহলে আমাকে এসব জানার দরকার নেই। মা আবার বলল, তুমি সব জানার অধিকার রাখো, কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছ। তুমি তোমার মায়ের কাছেই এই প্রশ্নগুলো করছ। আমি বললাম, মা, তুমি জানো, আমার খুব বেশি বন্ধু নেই, আর কোনো বান্ধবীও নেই। তাই আমি তোমার সাথেই সব কথা বলি। মায়ের মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা গেল, কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধুও ছিল না। মা বুঝতে পারল যে আমি সহজে হাল ছাড়ব না। তাই মা বলল, ঠিক আছে, হ্যাঁ, আমাদের সময়েও অনেক মজার কিছু করতাম। একটা ঘটনা বেশ মজার ছিল। আমি হেসে বললাম, মা, এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নিলে কেন? মা হেসে উত্তর দিল, তুমি না সত্যিই অনেক কৌতূহলী। মা মুচকি হেসে বলল, এবার তো খুশি হলে, তাই না? তারপর মা আবার বলল, এবার তুমি বলো, ট্রুথ নাকি ডেয়ার? আমি বললাম, ডেয়ার নেব। মা একটু ভেবে বলল, তাহলে বলো, তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখিয়েছ? আমি মৃদু হেসে বললাম, না, তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম। মা মজার ছলে বলল, এই তো একটু আগেই বললে আমি তোমার প্রিয় বন্ধু, আর এখন বলছ অন্য কেউ হলে প্রকাশ করবে। আমি হাসি দিয়ে বললাম, তাহলে কি তোমার সাথে মজার ছলে কিছু বলতে পারি? মা হাসি মুখে বলল, ঠিক আছে, মজার কিছু বলো। আমি মজা করে বললাম, গালে নয়, বরং একটা মজার কথা শেয়ার করি। মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি। মা একটু বিরক্ত হয়ে আমাকে শাসন করলেন। আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম। মায়ের মেজাজ একটু স্বাভাবিক হলে আমি বললাম, ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। মা বললেন, এইবার আর কোনো রকম মজা করো না। আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম, তারপর একটুখানি হাসি মুখে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম যে মজা করার সময়ও কিছু সীমা থাকা প্রয়োজন, যা মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আর আমরা বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব। মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম। তিনি আমাকে খুব ভালোবাসার সাথে বললেন, আরিয়ান, কিছু মজা ঠিক আছে, কিন্তু মা-ছেলের সম্পর্কেরও কিছু সীমা আছে। আমাদের সেই সীমা অতিক্রম করা উচিত নয়। মায়ের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার আচরণে মায়ের মন কষ্ট পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে এমন কোনো মজা আর কখনো করব না, যাতে আমাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়। মা আমার ক্ষমা গ্রহণ করে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আমি সবসময় তোমার বন্ধু থাকব, কিন্তু মনে রাখতে হবে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে আর কখনো কষ্ট দেব না। এরপর আমরা দুজনেই আবার হাসিমুখে সাধারণ আলাপ শুরু করলাম। মা আমাকে পরামর্শ দিলেন যে আমার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত এবং জীবনের সম্পর্কের মর্যাদা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এই কথোপকথন আমাকে শেখালো যে মজারও কিছু সীমা থাকে, আর সম্পর্কগুলোতে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। শেষে আমরা একে অপরের সঙ্গে হাসিমুখে ট্রুথ আর ডিয়ার খেলা শেষ করলাম এবং প্রতিজ্ঞা করলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা সবসময় অটুট থাকবে। গল্পটি আমাদের পরিবার, সম্পর্কের মূল্য এবং সামাজিক আদর্শ নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়, যদিও কিছু দিক অনৈতিকতার দিকে ইঙ্গিত করতে পারে। এটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেও দেখা উচিত। গল্পটি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে শেখায় এবং পরিবারের সম্পর্কগুলোকে শ্রদ্ধা ও মর্যাদা দিয়ে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আরিয়ান কিশোর বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে কিছু ভুল ধারণা পোষণ করতে শুরু করে। এই বয়সে এমন অনুভূতি আসা স্বাভাবিক হলেও সেগুলো নিয়ন্ত্রণ করা এবং সঠিক মূল্যবোধে পরিচালিত হওয়া অত্যন্ত জরুরি।
বাবা মা আমাদের জীবনের ভিত্তি, তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সমাজ ও সংস্কৃতি আমাদের শেখায় যে চিন্তা ও অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখা উচিত, ভুল পথে চললে জীবনের সমস্যার সম্মুখীন হতে হয়। ইতিবাচক পথে মনোযোগ দিতে সৃষ্টিশীল কাজ বা খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখা শ্রেয়। গল্পটি আমাদের সতর্ক করে যে মূল্যবোধ এবং নৈতিকতা মেনে চলা প্রয়োজন। কারণ ভুল চিন্তা ও আচরণ আমাদের এবং আমাদের পরিবার ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সঙ্গে পবিত্র সম্পর্ক বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। যদি ভুল চিন্তা আসে, তাহলে নিজেকে শক্তিশালী করতে পরামর্শ গ্রহণ করা এবং নৈতিক বিশ্বাসে কাজ করা জরুরি। যদি কখনো আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার মনে অপ্রাসঙ্গিক চিন্তা আসছে, তখন সেটা কারো সাথে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনার বাবা মা, শিক্ষক বা কোনো পরামর্শদাতা। এই ধরনের আলোচনা আপনার ভেতরের দ্বন্দ্ব মেটাতে সাহায্য করতে পারে এবং সঠিক পথ দেখাতে পারে। গল্পের মূল চরিত্র আরবকে বুঝতে হবে যে নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণ জীবনের এক অপরিহার্য অংশ। গল্পটি আমাদের শেখায় যে পরিবারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাই সমাজের ভিত্তি। যদি কোনো সম্পর্কের মধ্যে অসম্মান বা অনৈতিক আচরণ প্রবেশ করে, তাহলে তা পুরো পরিবারের কাঠামোকে নষ্ট করতে পারে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সাথে খোলামেলা ও সহানুভূতিপূর্ণভাবে কথা বলা, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজে কী ধরনের সাহিত্য, সিনেমা বা বিষয়বস্তু শিশু ও কিশোরদের সামনে তুলে ধরা হয়। অনৈতিক বিষয়বস্তু সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিভাবক এবং সমাজকে সচেতন থাকতে হবে, যাতে শিশুদের সামনে সঠিক বিষয়বস্তু উপস্থাপিত হয়। সময়ের সাথে সাথে যখন একজন ব্যক্তি বড় হয়, তখন তার চিন্তাভাবনাকে আরও পরিপক্ক করতে হবে। গল্পের চরিত্র আরবের আচরণ এবং চিন্তাধারা ভুল পথে যাচ্ছে, কিন্তু এর থেকে আমরা শিখতে পারি যে সঠিক দিকনির্দেশনা এবং আত্মসংযমের মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তাধারাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। আমাদের সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব অত্যন্ত বেশি, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে নৈতিকতা এবং মূল্যবোধ যে কোনো সম্পর্কের ভিত্তি। যদি সন্তানদের সাথে সুস্থ ও স্নেহপূর্ণ সম্পর্ক থাকে, তবে তাদের জীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়া সহজ হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। একদিন বাড়িতে কেউ ছিল না, তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজে সাহায্য দরকার, তাই আমি তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি লাল এর একটি সুন্দর শাড়ি পরে আছেন। এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তিনি আমাকে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার বাসায় কেউ নেই, তাই তোমার একটু সাহায্য দরকার। তোমাকে কিছু নতুন বিষয় শিখাব। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, আন্টিরও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, দীপ্তি আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই বলে আন্টি আমাকে, আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেটি দেখতে যেতাম। নতুন বাড়িটি আমাদের মূল বাড়ি থেকে প্রায় 15 কিলো দূরে ছিল। একদিন সেখানে কাজ দেখতে গিয়েছিলাম, তখন পাশের বাড়ির একজন আন্টি প্রায়ই আমাকে চা বা পানি খাওয়ার জন্য ডাকতেন। তার এই আন্তরিক আমন্ত্রণে একদিন আমি তার বাড়িতে গেলাম। সেই দিন তিনি আমার সাথে অনেক কথা বললেন এবং কিছু নতুন বিষয় আমার সাথে শেয়ার করলেন। পাশের বাড়ির আন্টি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এবং তার শাড়ি কিছুটা ভিন্নভাবে পরা ছিল। বাড়িতে ঢোকার পর তিনি আমাকে চা খাওয়ার জন্য জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি চা খাই না, কিন্তু তিনি জোর দিয়েই চা বানিয়ে দিলেন। যখন তিনি আমাকে চা দিলেন, তখন তার হাত আমার হাতে হালকা করে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি কিছুটা অদ্ভুত কিছু অনুভব করলাম, তবে আমি তখনও বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলাম। এরপর তিনি বললেন, আজ তুমি ঠিক সময়ে এসেছ।
বাসায় কেউ নেই, আমার একটু সাহায্য দরকার। আমি ভাবলাম হয়তো কোনো কাজের সহায়তা দরকার। কিন্তু পরে তিনি আমাকে তার ঘরের দিকে নিয়ে গেলেন। আমি কখনো ভাবিনি যে সেদিন এমন কিছু ঘটতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও, কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অরিন্দম, বয়স ২২ বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবে কঠোর পরিশ্রম করে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম। আমার স্বপ্ন ছিল বাবা মাকে ছোট বাড়ি থেকে বের করে বড় একটি বাড়িতে নিয়ে আসার। আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল। তাই আমি প্রায়ই সেখানে যেতাম। একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন ৩২ বছরের মহিলা আমাকে দেখছেন। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন। একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন, কি নতুন বাড়িতে কবে উঠছ? তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে? এভাবে আমাদের আলাপ শুরু হলো। তার নাম ছিল দীপ্তি। আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম। দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন। তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল, তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব, তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো, তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না। আমি ২২ বছর বয়সী একজন তরুণ, আর দীপ্তি একজন ৩২ বছরের মহিলা। একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল, আমি সেখানেই একটি চেয়ারে বসেছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি সন্ধ্যায় আমার জন্য ১ কাপ চা নিয়ে আসলেন। তিনি বললেন, সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ। দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম, কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রয়োজন ছিল। তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার ১৫ বছর বয়সী ছোট ভাই ছিল। সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে। নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না। আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি একটি চাকরি শুরু করি। কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি। অল্প সময়েই সেই ব্যবসায় ভালো লাভ হয়, যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি। আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম, কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন, আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল। মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম। একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম সেগুলো আসতে দেরি হচ্ছে, তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন। জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন আমার চোখ তার দিকে পড়ল, তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম। তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল, কারণ আগে তাকে এমনভাবে দেখিনি। সে আমাকে হাত নাড়িয়ে ইশারা করল, আমিও তাকে হাত নাড়িয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। দীপতি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কারণ আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না, তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। আমি যখনই নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম, দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না। প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন, তবে আমি সবসময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম। কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম, তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম, তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য। বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে। নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল, তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহ্য করতে পারেনি। এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। বৃষ্টির কারণে সেই সময়ের সব শ্রমিকও চলে গিয়েছিল। আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম।
বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আন্টি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন। সন্ধ্যা নেমে এসেছিল আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল। আন্টি এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল। আন্টি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন। টর্চের আলো আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। সেই মৃদু আলোতে আন্টি একেবারেই আলাদা লাগছিল। সাধারণত তাকে শাড়িতে দেখতাম, কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল। এই নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল, আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম। তিনি সামনে ছিলেন আর আমি পেছনে। তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল। আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার। আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল। দীপ্তি আন্টির উপস্থিতি, তার সৌন্দর্য আর এই বৃষ্টি, সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল। ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, অরিন্দম, বৃষ্টির মধ্যে এভাবে কি করছো তুমি? এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে থেমে থাকাটা কি ঠিক? আমি দীপ্তি আন্টিকে বললাম, আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি। আন্টি হাসতে হাসতে বললেন, অরিন্দম, আমি তোমার প্রতিবেশী। তুমি আমার সাহায্য নিতে পারো। প্রতিবেশীরা যদি কঠিন সময়ে পাশে না থাকে, তবে কবে থাকবে? আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম। তিনি বললেন, এ বাড়িকে নিজেরই মনে করো। কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তবে যখন তার দিকে তাকালাম, তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল। দীপ্তি আন্টির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। তবে আমি নিজেকে সামলে নিলাম, কারণ জানতাম আন্টির বিয়ে হয়েছে। তখন আমি তাকে বললাম, আন্টি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আন্টি হাসতে হাসতে বললেন, আমাকে আন্টি বলো না, এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে, তুমি করবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম। দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী করব। দীপ্তি আন্টির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল। বিশেষত তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম, আন্টি, দয়া করে একটু থামুন। আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন, অরিন্দম, কোনো চিন্তা করো না। তোমার জামাটা পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি। সেটা পরে নাও। আন্টি আমাকে সাহায্য করছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল, যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন। তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হল। আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম। তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন, কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না। তখন আমি বিনয়ের সঙ্গে বললাম, আচ্ছা, আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে, সেটা দিলেই হবে। আন্টি আমাকে একটি কাঁথা এনে দিলেন এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দীপ্তি আন্টি গরম স্যুপ নিয়ে এসে বললেন, অরিন্দম, এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম। মনিকার আতিথেয়তা আমার বেশ ভালো লাগছিল। আর স্যুপটা বেশ মজার ছিল। আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন। স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম, কারণ তখন একটু ক্ষুধাও লেগেছিল। স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন, আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এই সময়ে দীপ্তি বললেন, অরিন্দম, এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই আজ রাতটা এখানেই থেকে যাও। আর কোনো চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখব। দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল,
কারণ তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল, যদি আমার স্ত্রীও এমনই হতেন। আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব। এসব আমি মনে মনে ভাবছিলাম। আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম, তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি এক হাতে আমার কাঁধে আলতো করে স্পর্শ করলেন এবং অন্য হাতে আমার ভেজা চুলে হাত বুলিয়ে বললেন, তোমার চুলও বেশ ভিজে গেছে। তারপর চুলের পানি মুছে দিতে শুরু করলেন। তার আচরণ তখন বেশ স্বস্তিদায়ক লাগছিল। কিন্তু আমার মন একদিকে মনে করাচ্ছিল, তিনি একজন বিবাহিত মানুষ এবং আমাকে সাহায্য করছেন, তাই আমি এর কোনো ভিন্ন অর্থ বের করা ঠিক হবে না। আমি তার সাথে সম্মানের সাথে কথা বলছিলাম। আমি তাকে বললাম, তোমার বাসায় থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আজকের রাতটা থেকে যাব। তাছাড়া কোনো উপায় নেই। তবে ভোরেই বাড়ি ফিরে যাব। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, আর সেই বৃষ্টি যেন আমাদের এই সাক্ষাতের মূল কারণ হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে এটা হয়তো দীপ্তি আন্টির দিক থেকে কিছুটা সাহায্য ছিল। তবে আমি জানতাম না যে রাতের সেই ঘটনার ফলে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই দীপ্তি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে। আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, দীপ্তি আন্টিও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল। তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। আমি তখন আমার শার্ট খুঁজতে লাগলাম, দেখি শার্টটা হলে পড়ে আছে। শার্ট পরে আমি তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে মাকে জানালাম যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই নতুন বাড়ির হলে থাকতে হয়েছিল। আমি কিছুক্ষণ থেমে গিয়েছিলাম স্নান করার জন্য। বাথরুমে গিয়ে যখন শার্ট খুললাম, তখন আয়নায় যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম আমার বুকে লিপস্টিকের দাগ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হলো বা কখন ঘটল। অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি ভাবছিলাম, হয়তো দীপ্তি আন্টি আমাকে যে স্যুপ খাইয়েছিল, তার কারণে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেই ঘুমের মধ্যে কি এমন কিছু ঘটেছে যা আমি টের পাইনি? রাতের সেই পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল, তবে দীপতি বিবাহিত, তাই আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু যে ঘটনা ঘটেছিল তা থেকে বোঝা যাচ্ছিল, হয়তো দীপ্তি আন্টি মনেও একই ধরনের চিন্তা ছিল। তিনি হয়তো আমাকে নিয়ে ভাবতেন। সেই দিন আমার সব কাজ শেষ করলাম, কিন্তু সারাদিন ধরে দীপ্তি আন্টির কথা, আগের রাতের স্মৃতি বারবার মাথায় ঘুরতে লাগল। তার আচরণও কিছুটা রহস্যময় ছিল, যেন সে কিছু বলতে চাইছে। আমার মনেও তাকে নিয়ে অনেক কথা জমা হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। সেই সুযোগটাই আমি পাচ্ছিলাম না। 2 দিন পর আমি বাড়ির কাজ দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মিস্ত্রিরা বাড়ির দেয়ালগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে। বৃষ্টি 2 দিন ধরেই বন্ধ ছিল। আমি দীপ্তি আন্টির বাড়ির দিকে তাকালাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। সাধারণত যখনই আমি সেখানে যেতাম, দীপতি আন্টি আশেপাশে থাকত। আজ তাকে কোথাও দেখা গেল না। চারপাশে তাকালাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। শেষে আমি তার বাড়ির দরজার কাছে গেলাম। তখন তাকে দেখার জন্য একটা অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কিছু পুরুষদের কথা শোনার মতো লাগল। আমার মনে হলো হয়তো অতিথিরা এসেছে। তাই আমি ফিরে যাওয়াই ভালো মনে করলাম। আমার মন যদিও অস্থির হয়েছিল, কারণ সেই দিনের পরে আন্টি দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করলাম, কিন্তু দীপ্তি আন্টি আর বের হল না। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমি আমার ভাই এর সঙ্গে দেখা করলাম। তাকে দেখে আমি অবাক হলাম, কারণ এ সময় তাকে এখানে দেখার কথা নয়। আমি গাড়ি থামিয়ে তার দিকে গেলাম। ভাই কিছুটা ভীত দেখাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? তোমার তো এই সময় হোস্টেলে থাকার কথা ছিল, আর তুমি এখানে এসেছো সেটা বলেওনি। ভাই উত্তর দিল, ভাইয়া, সব বলবো। কিন্তু আগে বাড়ি চলো। আমি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খাইনি। তার কথা শুনে আমি তাকে গাড়িতে তুললাম এবং বাড়ি ফিরে গেলাম। সে খাবার খেল এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেও আমার ঘুম আসছিল না। বারবার ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ছিলাম। আন্টির কথা বারবার মনে হচ্ছিল। রাতের একসময় হঠাৎ করে ভাই ঘুমের মধ্যে উঠে কোথাও যাচ্ছিল।
আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাল না। বুঝলাম সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসে শুইয়ে দিলাম। পরের দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ দীপ্তি আন্টির সঙ্গে দেখা করতেই হবে। তাকে না দেখলে আমার অস্থিরতা কাটছিল না। আমি আবারও সেই বাড়ির কাজে দেখতে গেলাম, কাজ কতটা এগিয়েছে তা দেখছিলাম। হঠাৎ করে দীপ্তি আন্টি এসে হাজির হল। আজ সে সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তাকে দেখে আমার মনে পড়ল আগের রাতের সেই স্মৃতি। শাড়িতে আজ আন্টিকে অসাধারণ লাগছিল। তার প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল, মনে মনে আমি তার ভাবনায় ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি কথা বলতে শুরু করল, অরিন্দম, তোমার একটু সাহায্য চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? তার সাহায্যের কথায় আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। দীপ্তি আন্টি বলল, আমাদের বাইরে যেতে হবে। আমরা আমার স্কুটিতে যাব। আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর সে ফিরে এলো, সম্পূর্ণ প্রস্তুত হয়ে, এবং তাকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। তাকে আজ মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে তাকে। আমরা স্কুটিতে চড়ে রওনা হলাম এবং কিছু সময় পরে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িটা বেশ বড় ছিল। আমি জিজ্ঞাসা করলাম, দীপতি আন্টি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? সে বলল, আমার বাড়ির আশেপাশে কিছুটা সম্মান আছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে আমার এক বন্ধুর ঘর আছে। আমরা সেই বন্ধুর ঘরে পৌঁছালাম। আমার মনে একটা চিন্তা ঘুরছিল, হয়তো আজ আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে। এই ভাবনায় আমি তার পিছু পিছু চললাম। স্কুটি থেকে নেমে আন্টি আমাকে নিয়ে বাড়ির এক কোণে ছোট্ট ঘরে গেল। ঘরে ঢুকে দেখলাম সেখানে একটা বিছানা আর পাশে একটি পানির কলস রাখা ছিল। দীপতি আন্টি বিছানায় বসে পড়ল। ঘরটা ছিল শান্ত আর খানিকটা অন্ধকারাচ্ছন্ন, তবে আমার মন সম্পূর্ণ অন্য কিছুতে নিবদ্ধ ছিল। আমি বিছানায় বসেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরে 4 জন শক্তিশালী লোক ঢুকে পড়ল। তাদের দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না এখানে কি ঘটছে। দেখলাম তাদের মধ্যে 2 জনের হাতে ক্যামেরা আছে, এবং হঠাৎ করে ঘরের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল। আমি দীপ্তি আন্টিকে জিজ্ঞাসা করলাম, দীপ্তি আন্টি, এটা কি হচ্ছে? কিন্তু সে কোনো কথা বলার জন্য প্রস্তুত ছিল না। মুখে স্কার্ফ বাঁধা ছিল তার। আমি তার কাছে জানতে চাইতেই একটি ভারী মহিলার প্রবেশ হল ঘরে। সে এসে আমার পাশে বসল। একদিকে ছিল আন্টি, আর অন্যদিকে সেই মহিলা। আমি জোরে চিৎকার করে বললাম, এখানে কি চলছে? তখন সেই 4 জনের একজন বলল, তুমি যতই চিৎকার করো, এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাবে না। এটা শুনেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তখনই তাদের একজন একটি বড় ছুরি বের করল এবং তা আমার দিকে এগিয়ে ধরল। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। সে বলল, এখন তোমাকে আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে। না হলে তোমার জীবন বিপন্ন হবে। আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। তখনই বুঝলাম আমি এক ভুল জায়গায় এসে পড়েছি এবং দীপ্তি আন্টির উপর ভরসা করে আমি নিজেকে একটি ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম যে দীপ্তি আন্টির প্রকৃত অভিপ্রায় অন্য কিছু। সেই মহিলা এবং আন্টি আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলেন। আর ক্যামেরা হাতে থাকা লোকগুলো সেই মুহূর্তগুলো বন্দি করতে শুরু করল। তখনই আমার মনে হল আমি একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে কেউ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দিল। দরজা খোলেনি, তাই সেটি ভেঙে ফেলা হল। পুলিশ ঘরে ঢুকতেই দীপ্তি আন্টি ভয়ে থরথর করতে লাগল। পুলিশ এসে সেই লোকগুলোকে গ্রেপ্তার করল। তারা আসলে একটি চক্রের সদস্য ছিল, যারা নারীদের ফাঁদে ফেলে তরুণদের থেকে অর্থ আদায় করত। দীপ্তি আন্টি আগেও এমন অনেক কাজ করেছে, আর আমার ছোট ভাই ও এই প্রতারণার শিকার হয়েছিল। এই কারণেই আমরা দীপ্তি আন্টিকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম। আমার ভাই আমাকে সবকিছু খুলে বলেছিল। কিভাবে আন্টি তাকে ফাঁদে ফেলেছিল? সে হোস্টেল থেকে ফেরার পথে দীপ্তি আন্টির সঙ্গে পরিচিত হয়েছিল এবং ধীরে ধীরে প্রতারণার শিকার হয়। আসলে দীপ্তি আন্টির আসল নাম দীপ্তি নয়। সে এবং তার দল যুবকদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত। আমি পুরো বিষয়টি পুলিশকে জানাই, এবং পুলিশ আমাদের সাহায্যে এই চক্রটিকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। দীপ্তি আমার ভাই এর সঙ্গেও এমন একটি ভিডিও ধারণ করেছিল এবং তার কাছ থেকে প্রচুর টাকা দাবি করেছিল। আমার ভাই কিছু টাকা দিয়েছিল, কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি। তারা আমার ভাইকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং আরও অর্থ আদায়ের চেষ্টা করছিল। আমার ভাই এ ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাতের বেলা যখন আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন দেখলাম সে এক কোণে বসে কাঁদছে।
আমি তাকে সান্ত্বনা দিয়ে সব কথা জিজ্ঞাসা করলাম। অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে পুরো ঘটনা জানাল। তার সেই সাহসের কারণেই আমি দীপ্তি এই প্রতারণামূলক চক্রের পর্দা ফাঁস করতে পেরেছিলাম। আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দীপ্তি ভাড়া নিয়েছিল সেটাও সে ভুয়া পরিচয় ব্যবহার করে ভাড়া নিয়েছিল। আমার ভাই এই ঘটনাটি তার জীবনে বড়সড় মানসিক আঘাত হেনেছে, যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাকে সুস্থ করতে অনেক সময় লেগেছিল। দীপতি এবং তার চক্রকে আমি আইনের আওতায় এনে ভালোভাবে শাস্তি দিতে পেরেছিলাম। সময়মতো সত্যটা জানতে পারায় আমি আমার ভাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। নইলে তার জীবনে কি ঘটতে পারত তা ভাবতেই ভয় লাগে। দীপ্তির এই চক্র সম্পর্কে জানার পর আরও অনেক তরুণ এগিয়ে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছিল। বন্ধুরা, মনে রাখবেন, কারো মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করবেন না। অজানা লোকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। আপনার সরলতার সুযোগ নিতে কিছু লোক সর্বদা প্রস্তুত থাকে। তাই সজাগ থাকুন যাতে আপনার জীবনে অরিন্দমের মতো পরিস্থিতি না আসে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।